তো জৈব রসায়নের আজকে অ্যালকিন অংশ। গত ক্লাস ছিল অ্যালকেনের উপর, আজকের ক্লাস অ্যালকিনের উপর। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হবে আজকে। অ্যালকিন শেষ করতে আমার 2টা ক্লাস লাগবে। অ্যালকিনের আজকে প্রথম অংশ। আমরা যেটা জানি যে হাইড্রোকার্বন 2 প্রকার, সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন কিংবা দ্বিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, যেহেতু আমরা হাইড্রোকার্বন বললাম এই কারণে বলছি যে সকল হাইড্রোকার্বনে, আর যদি বলতাম অসম্পৃক্ত জৈব যৌগ তাহলে বলতাম যে সকল জৈব যৌগে। তাহলে অসম্পৃক্ত জৈব যৌগ যদি মেনশন করতা অসম্পৃক্ত জৈব যৌগ, তাহলে লিখতা যে সকল জৈব যৌগে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন কিংবা দ্বিবন্ধন থাকে তাদেরকে অসম্পৃক্ত জৈব যৌগ বলে। যেহেতু আমি বলেছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই আমি লিখেছি যে সকল হাইড্রোকার্বনে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন কিংবা দ্বিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর ব্যতীত আরেকটা লেখা যায় যে কার্বন কার্বন পাই বন্ধন বিদ্যমান। পাই বন্ধন বিদ্যমান বললে দ্বিবন্ধন ত্রিবন্ধন উল্লেখ করতে হয় না, কারণ পাই বন্ধন উল্লেখ করলে সেটাতে অন্তত একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা বোঝায়। সুতরাং এই ক্ষেত্রে লেখা যেত যে পাই বন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের 2টি শ্রেণী, একটি শ্রেণী হচ্ছে অ্যালকিন এবং আরেকটি শ্রেণী হচ্ছে অ্যালকাইন। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গিয়া অ্যালকিন। তো আসো আমরা অ্যালকিনের অংশে আলোচনায় যাই। তাহলে অ্যালকিন অর্থাৎ অ্যালকিন কোনটা যেটার মধ্যে কি আছে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে তারা হচ্ছে অ্যালকিন। তাহলে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে তাদেরকে বলা হয় অ্যালকিন। তো অ্যালকিনের কিছু তথ্য আমরা জেনে নেই। এক হচ্ছে গিয়ে সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত হবে CnH2n। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, অর্থাৎ যত কার্বন তার দ্বিগুণ হাইড্রোজেন। আর সাধারণ যৌগ, অ্যালকিনের সাধারণ যৌগের সংকেত লিখতে হবে RCH ডাবল বন্ড CH2। RCH ডাবল বন্ড CH2 এটা সাধারণ যৌগ, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতেই হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতেই হবে। ঠিক আছে, তাইলে আমরা এখানে আর দ্বারা প্রকাশ করতেছি সাধারণ যৌগ এই কারণে। উদাহরণ, তো যেখানে ছিলাম যে অ্যালকিনের সাধারণ সংকেত কি CnH2n, অর্থাৎ যত কার্বন তার দ্বিগুণ হাইড্রোজেন হতে হয়। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে সাধারণ যৌগ। অ্যালকিনের এটি হচ্ছে সাধারণ যৌগ, সাধারণ অ্যালকিন। এবার হচ্ছে উদাহরণ। ওকে, তাহলে উদাহরণ কি, ইথিন যদি হয় উদাহরণ তাহলে C2H4 হতে হয়। প্রোপিন যদি হয় উদাহরণ তাহলে C3 এর সাথে H6 হতে হয়। বিউটিন যদি হয় উদাহরণ তাহলে C4 এর সাথে H8 হতে হয়। এগুলো হচ্ছে অ্যালকিনের প্রধান প্রধান অ্যালকিনের উদাহরণ আর কি। তাহলে অ্যালকিন সম্পর্কিত তথ্য হচ্ছে যে সাধারণ সংকেত CnH2n, সাধারণ যৌগ হচ্ছে RCH ডাবল বন্ড CH2 এবং যার উদাহরণ হচ্ছে C2H4, এবং ইথিন প্রোপিন C3H6 এবং বিউটিন হচ্ছে C4H8। ওকে,
এখন দেখো যে বিষয়টা সেটা হচ্ছে তোমার ইথিন নাম যৌগের নাম ইথিন, হ্যাঁ, যৌগের নাম হচ্ছে ইথিন, যার C2H4 হচ্ছে আণবিক সংকেত, CH2 ডাবল বন্ড CH2 হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা বা গাঠনিক সংকেত। যখন প্রোপিন, এগুলো খুব দ্রুততার সাথে লিখার অভ্যাস তৈরি করতে হবে। যখন প্রোপিন তখন C3H6, এবং এটাকে যখন তুমি স্ট্রাকচারাল ফর্মে নিবা, তুমি এই ব্যাপারে পারদর্শী হওয়া লাগবে। এক্ষেত্রে CH3 তারপর CH ডাবল বন্ড CH2, CH3 তারপর CH ডাবল বন্ড CH2, কারণ তুমি ইথিন জানো CH2 ডাবল বন্ড CH2, যখন এটা আরো উচ্চতর করবা সিম্পলি একটা হাইড্রোজেন কমবে, একটা অ্যালকাইল যুক্ত হবে, মিথাইল যুক্ত হইল। ঠিক এইভাবে যদি এবার আসো বিউটিন, বিউটিন হলো আমরা জানি যে C4H8, বিউটিনের সংকেত হচ্ছে C4H8, তাহলে এটা হচ্ছে ইথিন মলিকুলার ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে আরেকটা হচ্ছে বিউটিন যেটা C4H8। এখন এই বিউটিন আবার তোমার হচ্ছে দুইটা ফর্মে থাকতে পারে। একটা বিউটিন হলো CH3CH2 CH ডাবল বন্ড CH2, আরেকটা বিউটিন হলো CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, যখন বন্ধন অপ্রদর্শিত থাকবে তখন সেটা সিঙ্গেল বন্ড, যখন বন্ধন অপ্রদর্শিত থাকবে পরপর কার্বনের মধ্যে তাহলে সেটা সিঙ্গেল বন্ড। আচ্ছা, তাইলে এখানে ইথিন এটা প্রোপিন, কিন্তু বিউটিন দুইটা রূপে থাকতে পারে। একটা রূপ হচ্ছে তার বিউটিন 1, আরেকটা রূপ হচ্ছে তার বিউটিন 2। সুতরাং বিউটিনের দুইটা ফর্মে থাকতে পারে, বা বিউটিনের পরবর্তীতে যারা আছে তারা একাধিক ফর্মে থাকতে পারে। ইথিন শুধু একটা ফর্মে থাকে, কারণ কি জানো? কারণ কার্বন কার্বন দুইটা কার্বন, তুমি একটাই দ্বিবন্ধন, একটা দ্বিবন্ধন এবং সেটা এই দুই কার্বনের মধ্যেই দিতে হবে। যখন তিনটা না, তখন এখানে দ্বিবন্ধন দিলে যে অর্থ হবে এখানে দ্বিবন্ধন দিলেও কিন্তু সেই অর্থই থাকবে, অর্থ পরিবর্তিত হবে না। কিন্তু যখন চারটা কার্বন, তখন 1 আর 2 এর মাঝখানে দিলে একটা অর্থ, কিন্তু 2 আর 3 এর মাঝখানে দিলে আরেকটা অর্থ, ঠিক না? সুতরাং বিউটিন থেকে শুরু করে একাধিক অ্যালকিনের অস্তিত্ব পাবা। তাহলে বিউটিনের প্রথমটা হচ্ছে বিউটিন 1, যেহেতু 1 আর 2 এর মাঝখানে দ্বিবন্ধন, পরেরটা হচ্ছে বিউটিন 2, যেহেতু 2 আর 3 এর মাঝখানে দ্বিবন্ধন। তোমাদের এই তিনটা, এই যে ইথিন প্রোপিন বিউটিন, ইথিন প্রোপিন বিউটিন বা সর্বোচ্চ পেন্টিন, এই পর্যন্ত তোমরা আর কি সবসময় প্র্যাকটিস করবা, যে খুব দ্রুত যেন লিখতে পারো। তাহলে আমরা অদ্যবধি জানলাম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা, এর মধ্যে অ্যালকিনের সাধারণ আলোচনাগুলো করলাম। এবার অ্যালকিনের সাধারণ আলোচনা করার পর আমরা এবার যাচ্ছি হচ্ছে প্রস্তুতি, অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতিতে আমরা কয়টা পদ্ধতি নিচ্ছি? তার প্রথম পদ্ধতি অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে। তাহলে অ্যালকিনের প্রস্তুতি হচ্ছে অ্যালকোহল থেকে, অ্যালকিনের প্রস্তুতি অ্যালকোহল থেকে। তবে একটা বিষয় বলে নেই, অপসারণ বিক্রিয়ায়, অপসারণ বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন হয়। অ্যালকিন উৎপন্ন হয় কোত্থেকে? অপসারণ বিক্রিয়ায়। অ্যালকিন উৎপন্ন হবে কোন বিক্রিয়ায়? অপসারণ বিক্রিয়ায়। কারণটা হচ্ছে, ধরো কার্বন কার্বন একক বন্ধন আছে, সেটা কার্বন কার্বন দ্বিবন্ধন হতে হবে। কার্বন কার্বন একক বন্ধন আছে, সেখানে কার্বন কার্বন, যেখানে কার্বন কার্বন একক বন্ধন আছে সেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন হতে হবে। তাহলে দ্বিবন্ধন করতে গেলে এই কার্বন তার কোনো একটা গ্রুপকে অপসারণ করতে হবে, এই কার্বনও তার কোনো একটা গ্রুপকে অপসারণ করতে হবে, করলে তখন তারা নিজেদের মধ্যে আবার যুক্ত হতে পারবে। তাহলে দুই এক মানে, ওকে, তো আচ্ছা, তা অ্যালকোহলের যেটা বললাম যে অ্যালকিন প্রস্তুত করতে গেলে বা অ্যালকিন প্রস্তুতিতে কোন ধরনের বিক্রিয়া? সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। অর্থাৎ অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুত হবে। অপসারণ বিক্রিয়ার মাধ্যমে কেন অ্যালকিন প্রস্তুত হবে? যেহেতু
একক বন্ধন থেকে দ্বিবন্ধন পাওয়া যাবে, একক বন্ধন থেকে দ্বিবন্ধন পাওয়া যাবে। তাহলে একক বন্ধনকে দ্বিবন্ধনে রূপান্তর করতে গেলে নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি হইতে হয়। তাহলে নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি করতে গেলে দুইটা কার্বনকে কি করতে হবে, তার দুইটা দিক থেকে দুইটা পরমাণু বা মূলককে অপসারণ করতে হবে। তাই এই ধরনের এই ক্ষেত্রে এই বিষয়গুলোকে বলা হয় অপসারণ। যদি একটা পরমাণু হইতো তাহলে সেটা প্রতিস্থাপিত হইতো, কিন্তু দুইটা গ্রুপ অপসারিত হইলে সেটা প্রতিস্থাপন, কিন্তু দুইটা গ্রুপ অপসারিত হবে সেটা অপসারণ। তাহলে আমরা অ্যালকোহলের অপসারণ বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকিন তৈরি করব। অ্যালকোহলের অপসারণ বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকিন তৈরি করব। আচ্ছা, অ্যালকোহল বলতে কি? এখন কথার কথা, তুমি নিশ্চয়ই মিথানল নিবা না, তুমি নিশ্চয়ই কি নিবা না? মিথানল নিবা না, বা এটা নেওয়া উচিত না, ঠিক না? এটা নেওয়া উচিত না। কারণ কি? কারণ তোমার উদ্দেশ্য হচ্ছে অ্যালকিন, তোমার উদ্দেশ্য হচ্ছে অ্যালকিন, এবং অ্যালকিন পরিবারের প্রথম সদস্য হচ্ছে ইথিন। অ্যালকিন পরিবারের প্রথম সদস্য হচ্ছে ইথিন। তাইলে ইথিন পাওয়া যাবে কিসের থেকে? তুমি একটু নিজে আন্দাজ করো। প্রোপিন পাওয়া যাবে কিসের থেকে? বিউটিন পাওয়া যাবে কিসের থেকে? শোনো, জৈব বিক্রিয়া, বুঝছো? জৈব বিক্রিয়া শুধু তুমি কোন বিক্রিয়াটা করতে চাচ্ছ, জৈব বিক্রিয়ায় তুমি কোন বিক্রিয়াটা করতে চাচ্ছ, ঠিক আছে? সেটা যদি তুমি উচ্চারণ করো, তাইলে অর্ধেক বিক্রিয়া হয়ে যায়। জৈব বিক্রিয়াতে তুমি কোন বিক্রিয়াটা করতে যাচ্ছ সেটা যদি মুখে উচ্চারণ করো তাহলে সেটা অর্ধেক বিক্রিয়া হয়ে যায়, সেক্ষেত্রে অর্ধেক বিক্রিয়া হয়ে যায়। হ্যাঁ, ওকে। তাইলে যেমন এই ক্ষেত্রে তুমি উচ্চারণ করতেছো যে আমি অ্যালকিন প্রস্তুত করব, তাইলে তো তুমি হয়তো ইথিন প্রস্তুত করবা, নয় প্রোপিন প্রস্তুত করবা, নয় বিউটিন প্রস্তুত করবা। উদ্দেশ্য তোমার নির্ধারিত, এবং তুমি কিসের থেকে করতেছো? অ্যালকোহল থেকে। তার মানে অ্যালকোহল থেকে অ্যালকিন, অ্যালকোহল থেকে অ্যালকিন, অ্যালকোহল টু অ্যালকিন। এইটা তুমি উচ্চারণ করছো যে অ্যালকোহল থেকে অ্যালকিন, বিক্রিয়া অর্ধেক হয়ে গেছে তো। অ্যালকোহল থেকে অ্যালকিন, তো বিক্রিয়া তো অলমোস্ট ডান, অ্যালকোহল থেকে অ্যালকিন, ঠিক না? তো এরকম আর কি, আগে উচ্চারণ করবা, অর্থাৎ তুমি তোমার উদ্দেশ্যটাকে আগে গ্রহণ করবা, তাইলে দেখবা যে বিক্রিয়া ডান হয়ে যায়। আচ্ছা, মিথানল নিব না, অবশ্যই কি নিব? ইথানল নিব, বিকজ আমার উদ্দেশ্য হচ্ছে ইথিন। আচ্ছা, তাহলে আমি বলেছিলাম না যে অর্ধেক বিক্রিয়া হয়ে যায়? এটা ইথানল, এটা ইথিন, এটা ইথানল আর এটা ইথিন। তুমি ইথানল কিভাবে ইথিনে রূপান্তরিত হইতে এটা তুমি দেখতে পাচ্ছ কি? ইথানল যখন ইথিনে রূপান্তরিত হইতে তখন এর কাছ থেকে ওয়েট মূলক অপসারিত হইতে, এবং এই পাশের কার্বন থেকে একটা এইচ অপসারিত হইতে। তার মানে দুইটা গ্রুপ অপসারিত হইতে, একটা এইচ আর একটা ওয়েট। তো এইচ আর ওয়েট যদি কারো কাছ থেকে অপসারিত হয় তাহলে সেটা কি তৈরি করবে? পানি। সেটা কি তৈরি করবে? পানি। তাইলে বিক্রিয়া দেখো, তুমি কিন্তু আগায় নিচ্ছ, পানি তৈরি করতেছো, তার মানে কি? এটাকে নিরোধিত করতেছো, এটাকে কি করতেছো? ডিহাইড্রেট করতেছো বা নিরোধিত করতেছো, বা পানি অপসারণ করতেছো এর কাছ থেকে। এবং সারা জীবন মনে রাখবা, এই পানি অপসারণ কাজ জৈব রসায়নে করবে সালফিউরিক অ্যাসিড। পানি অপসারণের এই কাজটা জৈব রসায়নে কে করবে? সালফিউরিক অ্যাসিড করবে। কথা শেষ। তাপমাত্রা 170°C। মনে না থাকলেও বড় ধরনের পানিশমেন্ট হবে এমনটা না, হয়তো মনে রাখবা তোমরা। তাহলে এই হলো ডান, অ্যালকোহল থেকে, সিম্পল। অ্যালকোহল থেকে অ্যালকিন, ইথানল থেকে ইথিন, ইথানল থেকে ইথিন মানে পানি অপসারণ করা লাগবে। কে করবে অপসারণ? সালফিউরিক অ্যাসিড। এইটাই তোমার নলেজ, যে পানি অপসারণ করতেছো, কে অপসারণ করবে? সালফিউরিক অ্যাসিড। ডান। আচ্ছা, 2 নম্বর পদ্ধতি, 2 নম্বর, হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে। আচ্ছা, প্রথম তো করলাম অ্যালকোহল থেকে, এবং পরবর্তীতে করলাম কি? অ্যালকাইল হ্যালাইড থেকে। পরবর্তীতে করলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। আচ্ছা, তুমি একবার একটু চিন্তা করো, তুমি নিচ্ছ CH3, নিলা CH2, এখানে একটা ক্লোরিন নিয়ে নেই। দেখো, মাঝে মাঝে বন্ধন দিতেছি, মাঝে মাঝে দিচ্ছি না, এটা ডিপেন্ড করে ওই আমি তখন যা মনে চাইছে, যেভাবে মনে চাইছে লিখছি। আচ্ছা, এটা লিখছি ইথাইল ক্লোরাইড,
এটা লিখছি ইথাইল ক্লোরাইড, এটা ছিল ইথানল, এটা ইথাইল ক্লোরাইড। এটা এটা অস্তিত্ব আছে না? ইথাইল ক্লোরাইডের অ্যালকাইল হ্যালাইডের অস্তিত্ব আছে না? অবশ্যই অস্তিত্ব আছে। অ্যালকাইল হ্যালাইড থেকে তোমার উদ্দেশ্য আবার কি? ইথিন। তোমার উদ্দেশ্য তো ইথাইল ক্লোরাইড থেকে ইথিন, তোমার উদ্দেশ্য হলো ইথাইল ক্লোরাইড থেকে ইথিন, তাহলে এটাও তো অপসারণ। আমি তো বলেই যাচ্ছি যে কি কি হবে অপসারণ। কি অপসারণ দিতে? এর কাছ থেকে ক্লোরিন গেছে আর হাইড্রোজেন গেছে, এবার গেছে হাইড্রোজেন আর ক্লোরিন। হাইড্রোজেন আর ক্লোরিনকে একত্রে কি বলে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। একত্রিত ভাবে কি হয়? এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অপসারণ যে করবে সে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তো অ্যাসিড, তাহলে এটাকে অপসারণ করতে কার ভূমিকা থাকতে হবে? একটা ক্ষারের ভূমিকা থাকবে, এবং সবচেয়ে পরিচিত কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমাকে যদি বলি যে এখানে ক্ষার যোগ করো, এখানে ক্ষার যোগ করো, তাহলে তুমি যোগ করবে সোডিয়াম হাইড্রোক্সাইড, উচিত যোগ করা। তাইলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে ঠিকই, কিন্তু যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড, তারা আবার বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করবে। তাহলে বিক্রিয়াটা ডান। তাহলে হলো অ্যালকিনের প্রস্তুতি। তাহলে অ্যালকিন প্রস্তুত প্রণালী, অ্যালকিনের প্রস্তুত প্রণালী অ্যালকোহল থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকোহল থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকোহল অপসারণ বিক্রিয়া দেয় এবং অ্যালকাইল হ্যালাইডও অপসারণ বিক্রিয়া দেয়। অ্যালকোহলের থেকে পানি অপসারিত হইতে পারে, আর অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হইতে পারে। এখন এইটা সালফিউরিক অ্যাসিড পানি অপসারণ করতে, আর এখান থেকে যদি অ্যাসিড বিমুক্ত হইছে অ্যাসিড, এই জন্য কি ব্যবহার করছো? ক্ষার। তবে এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটার একটু প্রকৃতি হইতে হবে কি জানো? এএলসি, ব্র্যাকেটে লেখা থাকতে হবে এএলসি, ব্র্যাকেটে লিখে দিবা এএলসি। এএলসি মানে অ্যালকোহলীয়, এএলসি মানে অ্যালকোহলীয়। সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারবা ঠিকই, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড একটু শর্ত আছে এখানে। দ্রাবক কিন্তু এখানে একটা ফ্যাক্টর, দ্রাবকটা এখানে ফ্যাক্টর। সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে অ্যালকোহলীয়, সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে কি? অ্যালকোহলীয়। কারণটা কি? কারণটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি জলীয় দ্রবণ নাও, তাহলে একটু ব্যতিক্রম হয়ে যাবে। বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেখিয়ে দেই। বিশেষ দ্রষ্টব্য, মনে করো ইথাইল ক্লোরাইডই আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ আছে, তাইলে যেটা ঘটবে সেটা হলো রাইট সাইডে ইথানল আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা কি আমি অগ্রহণযোগ্য বলবো? অবশ্যই না। এই বিক্রিয়াটা কি ইনভ্যালিড বলবো? বলবো। অবশ্যই বলার উপায় নাই, ঠিক না? তাহলে এই বিক্রিয়াটাও তো একটা ভ্যালিড বিক্রিয়া। ভ্যালিড বিক্রিয়া কি সেটা? যে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, করে সোডিয়াম আর ক্লোরিন মিলে কি হয়েছে? সোডিয়াম ক্লোরাইড হওয়ারই কথা। আর ওইটা তখন কি হয়েছে? ক্লোরিনকে প্রতিস্থাপন করছে, করতেই পারে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে অ্যালকাইল হ্যালাইড প্রতিস্থাপন বিক্রিয়াও দিতে পারে, অপসারণ বিক্রিয়াও দিতে পারে। তাহলে প্রতিস্থাপন দিতেছে একটা শর্তে, অপসারণ দিতেছে আরেকটা শর্তে, শর্তটা একটু পাল্টাইতে হবে। তাইলে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে মনে রাখবা যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে যৌক্তিক, কিন্তু সেটা অপসারণের বেলায় কি দিবা? অ্যালকোহলীয় দ্রবণ দিবা। আর যদি অ্যালকোহল তৈরি করো, তাহলে জলীয় দ্রবণ দিবা। এই বিক্রিয়াগুলো রিপিট হবে, আমি তোমাদেরকে আজকে বলে রাখতেছি, এই বিক্রিয়াগুলো আবারও রিপিট হবে। আমরা এই বিক্রিয়াগুলোকে রিপিটেডলি আলোচনা করব। তাহলে অ্যালকিনের দুইটা প্রস্তুতি দেখালাম এবং দুইটাই গুরুত্বপূর্ণ প্রস্তুতি, দুইটাই গুরুত্বপূর্ণ প্রস্তুতি ছিল। হ্যাঁ, আচ্ছা, এইবার 3 নম্বর আরেকটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে, অ্যালকাইন সরি কাইন না, অ্যালকাইন, অ্যালকাইন থেকে। হ্যাঁ, আমি গতদিন তোমাদেরকে বলেছি যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের পারস্পরিক রূপান্তর জানতে হয়। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের পারস্পরিক রূপান্তর জানতে হয়। তাইলে এইবার আমরা ত্রিবন্ধন বা অ্যালকাইনকে অ্যালকিনে রূপান্তর করব, অ্যালকিনে। তাহলে উদাহরণস্বরূপ ইথাইন, উদাহরণস্বরূপ ইথাইন আমি রূপান্তর করব ইথিনে, করতেই পারি। ইথাইনকে ইথিনে রূপান্তর করব, ইথাইন সেটাকে আমরা ইথিনে রূপান্তর করব। এবং তুমি নিজেই বলতে পারবা যে এখানে এক অণু হাইড্রোজেন দেয়া লাগবে। কারণ কারণ হলো ইথাইন যখন ইথিনে রূপান্তর হইছে, এইখানে একটা এইচ আর এখানে একটা এইচ যুক্ত হইছে, ঠিক না? তাহলে খেয়াল করি আমরা যে ইথাইন, ইথাইনের সাথে হাইড্রোজেন গ্যাস, ইথাইন আর হাইড্রোজেন মিলে ইথিন তৈরি করে। আমি জানতাম যে আমি নিয়েছি ইথাইন এবং আমি জানতাম আমি চাইতেছি ইথিন। তাহলে ইথাইন আর ইথিনের মধ্যে কি যোগ করলে এই সংযোগ, এদের রূপান্তরটা সম্ভব?
হাইড্রোজেন যোগ করে এই রূপান্তর করাটা সম্ভব। কিন্তু তোমাদেরকে বলি, গত ক্লাসে তো তোমরা এটাও দেখেছো যে ইথাইনকে ইথেনে রূপান্তর করা যায়, অসম্পৃক্তকে সম্পৃক্ত করা যায় বা করা হয়। অসম্পৃক্তকে সম্পৃক্ত করলাম হাইড্রোজেন দ্বারা, বা ইথাইনকে ইথেনে রূপান্তর করলাম হাইড্রোজেন দ্বারা সম্পৃক্ত করে, এবং সেখানে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে বিক্রিয়া করা লাগছে। তাইলে একই বিক্রিয়ক দুই রকম আচরণ করবে কেন? কথার কথা, আগের বিক্রিয়াটা দেখছো না যে একই বিক্রিয়ক কিন্তু দুই রকম আচরণ করছে, কিন্তু দুই রকম আচরণ করার সময় শর্ত ভিন্ন ছিল। একটা সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় ছিল, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় ছিল। তাই একই বিক্রিয়ক ভিন্ন উৎপাদ দিবে, অবশ্যই শর্ত এক থাকা যাবে না, মাথায় রাখবা, অবশ্যই শর্ত এক থাকবে না। অর্থাৎ নিকেল প্রভাবকের উপস্থিতিতে এই শর্ত, কিন্তু এইটার বেলায় নিশ্চয়ই শর্ত পরিবর্তন করা লাগবে, এবং সেই শর্তটা হলো এখানে প্যালাডিয়াম এবং ব্যারিয়াম সালফেট ব্যবহার করা হয় প্রভাবক হিসেবে। প্যালাডিয়াম পিডি, পিডি হচ্ছে প্যালাডিয়াম, প্যালাডিয়াম আর ব্যারিয়াম সালফেট যদি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় তাহলে এটা হবে। তাইলে দেখছো, একই বিক্রিয়ক ভিন্ন উৎপাদের সময় অবশ্যই কি থাকতে হবে? শর্তে ভিন্নতা থাকতে হবে। তুমি ভাববা যে স্যার সমতা দিয়ে, আর সমতা তো কিছু যায় আসছে না, সমতা তো আমরা করলে করি না করলে নাই, সেটা তো না বাবা। শর্ত পরিবর্তন করতে হবে। বিক্রিয়ক একই আছে, বিক্রিয়ক একই আছে, কিন্তু উৎপাদ ভিন্ন হইতে গেলে শর্ত পরিবর্তন করতে হবে। তুমি নিকেলের উপস্থিতিতে করলে সে সম্পৃক্ত হয়ে যাবে, কিন্তু প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটের উপস্থিতিতে করলে সেখানে সে সম্পৃক্ত হবে না, অর্থাৎ ত্রিবন্ধন দ্বিবন্ধন হবে, ত্রিবন্ধন দ্বিবন্ধন হবে। এবং এটা ওয়ান অফ দ্য ভাইটাল রিঅ্যাকশন, এটা ওয়ান অফ দ্য ভাইটাল রিঅ্যাকশন। কথা বুঝতে পারছো? যে ইথাইন ইথিনে রূপান্তরিত হয় প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। মাথায় রাখো এটা, হ্যাঁ? ওই হচ্ছে অ্যালকাইন থেকে। এবার আমরা অ্যালকিনের প্রস্তুতি সম্ভাব্য তিনটা পদ্ধতি দেখালাম, তিনটাই গুরুত্বপূর্ণ ছিল এবং তিনটা জানলে এখন পর্যন্ত যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা, এবার যাই হচ্ছে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম অ্যালকিনের রাসায়নিক ধর্ম, অ্যালকিনের রাসায়নিক ধর্ম। আচ্ছা, আমরা বলেছি যে আমরা রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। রাসায়নিক ধর্মের শুরুতে, রাসায়নিক ধর্মের শুরুতেই সবার আগে যেটা জানতে হয় যে কোন ধরনের বিক্রিয়া অংশ নেয় বা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া কি। অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। তার মানে হচ্ছে অ্যালকিন কোন বিক্রিয়ায় অংশ নেয়? ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়ায়। অ্যালকিন কোন বিক্রিয়ায় অংশ নেয়? ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়ায়। তাহলে অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া কোনটি? ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। এখন এটা পরিষ্কার যে যাদের দ্বিবন্ধন দ্বিবন্ধন থাকে তারা সংযোজন বিক্রিয়া অংশ নিবে। এটা পরিষ্কার যারা অসম্পৃক্ত তারা সংযোজন বিক্রিয়া দিবে, যাদের দ্বিবন্ধন দ্বিবন্ধন আছে তারা কি দিবে? সংযোজন বিক্রিয়া দিবে। কিন্তু এটা পরিষ্কার না এটাকে ইলেকট্রন আকর্ষী সংযোজন কেন বলা হবে, বা এটা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া কি করে, আমরা এই ধারণাটা কি করে পেলাম? ওকে, তো সেই ধারণাতে যাব। তাহলে অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। যার একটি উদাহরণ দেই, উদাহরণ হচ্ছে ইথিন বনাম হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া। ইথিন বনাম হাইড্রোজেন ব্রোমাইড, ইথিন প্লাস হাইড্রোজেন ব্রোমাইড। আমরা জানবো যে ইথিন আর হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করলে ইথাইল ব্রোমাইড হয়, ইথাইল ব্রোমাইড হয়। তাহলে মজার ব্যাপার হচ্ছে অপসারণ বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়া হচ্ছে বিপরীত। অপসারণে এবং সংযোজনটা কি হচ্ছে? বিপরীত। আগে যখন অ্যালকিন প্রস্তুত করতো তখন ছিল অপসারণ বিক্রিয়া, যখন অ্যালকিন প্রস্তুত করতো তখন ছিল অপসারণ বিক্রিয়া, আর এখন হচ্ছে কি? সংযোজন বিক্রিয়া। এখন হচ্ছে কি? সংযোজন বিক্রিয়া। তাইলে তুমি যখন পানি অপসারণ করছো তখন অ্যালকিন পাইছো, তাহলে পানি যোগ করলে আবার আগেরটা পেয়ে যাবা। হাইড্রোজেন ক্লোরাইড বা ব্রোমাইড তুমি অপসারণ করছো,
তুমি যদি সেটাকে আবার যোগ করো তাহলে আবার অ্যালকেন হ্যালাইডে ফিরে যাবা, খুব স্বাভাবিক না? তাহলে অপসারণ এবং সংযোজন, অপসারণের বিপরীত সংযোজন, সংযোজনের বিপরীত হচ্ছে অপসারণ। তাহলে ইথিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড যখন সংযোজন দিল তখন একটা প্রান্তে হাইড্রোজেন আর একটা প্রান্তে ব্রোমিন আসবে, এটাই তো হওয়ার কথা। এখন এইটা সংযোজন বিক্রিয়া, এই ধারণাটা আমরা বিক্রিয়া থেকে পেলাম যে এটা সংযোজন বিক্রিয়া, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ইলেকট্রন আকর্ষণ সংযোজন বিক্রিয়া হিসেবে কিভাবে আমরা প্রতিষ্ঠিত করব। সেক্ষেত্রে বিক্রিয়ার কৌশল দেখাইতে হয়। এক্ষেত্রে কি করতে হবে? বিক্রিয়ার কৌশল জানতে হবে। বিক্রিয়ার কৌশল জানলে এটা সম্ভব, বিক্রিয়ার কৌশল জানলে এটা সম্ভব। আচ্ছা, তাই এই বিক্রিয়ার কৌশল কি? খেয়াল করো এই বিক্রিয়ার কিভাবে ঘটে, কৌশল কি? এই বিক্রিয়াতে শুরুতে কি হয়, হাইড্রোজেন ভেঙে হাইড্রোজেন পজিটিভ আর ব্রোমিন কি হয়ে যায়, নেগেটিভ আয়নে পরিণত হয়। হাইড্রোজেন হয় পজিটিভ আয়ন আর ব্রোমিন হয় নেগেটিভ আয়ন। সবসময় খেয়াল করবা যখনই কৌশল দেখাতে যাবা তখনই দেখবা আগে অজৈব অংশ সক্রিয় হয়ে ওঠে। যে কোনো বিক্রিয়ার কৌশল দেখাইতে গেলে দেখবা কি আগে যে অজৈব অংশটা আছে, অজৈব অংশটা সেই অংশটা প্রথমে অংশ নেয় এবং সেটা আগে সক্রিয় হয়ে ওঠে এবং তার থেকে প্রথমে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন পাওয়া যাবে। এবং এখানে পজিটিভ আয়ন হলো ইলেকট্রোফাইল আর নেগেটিভ আয়নকে বলা হয় নিউক্লিওফাইল। পজিটিভটা হচ্ছে ইলেকট্রোফাইল আর নেগেটিভটা হচ্ছে নিউক্লিওফাইল। এটা তোমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং এটার উপর একটা ক্লাস ছিল ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। এবং তোমাদেরকে বারবার বলি এই যে বেসিক ক্লাস ছিল প্রথম 5 কি 6টা ক্লাস জৈব রসায়নের, সব বেসিক ক্লাসগুলো যারা মিস করছো তারা অবশ্যই আগে থেকে দেখে আসবে, নয়তো এই যে আমরা যত দিন যাবে তুমি তত বেশি বিপদে পড়বা ওই বেসিকটা না থাকলে। ইলেকট্রোফাইল কি, নিউক্লিওফাইল কি, সুষম বিভাজন কি, বিষম বিভাজন কি, কার্বোক্যাটায়ন কি, কার্বানায়ন কি, এগুলো জেনে তারপরে এই জায়গাতে আসতে হয়। আচ্ছা, তাহলে এখান থেকে যেটা পজিটিভ সেটা ইলেকট্রোফাইল, ইলেকট্রন আকর্ষী বিকারক, আর যেটা নেগেটিভ সেটা নিউক্লিওফাইল, কেন্দ্র আকর্ষী বিকারক। এখন এই ইথিনের প্রতি কে আকৃষ্ট হবে? ইথিনের প্রতি কে আকৃষ্ট হবে, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? ইথিনের প্রতি কে আকৃষ্ট হবে? ইথিনকে কে আক্রমণ করবে? ইথিনকে কে আক্রমণ করবে? ইথিনের প্রতি কে আকৃষ্ট হবে? তার উপরে ভিত্তি করে নির্বাচিত হবে বিক্রিয়া কি ইলেকট্রন আকর্ষী নাকি বিক্রিয়া কেন্দ্র আকর্ষী। স্যার নিউক্লিওফাইল আকৃষ্ট হবে। কেন হবে? নাম দিছি ইলেকট্রন আকর্ষী, তুমি কোন নিউক্লিওফাইল আকৃষ্ট হবে কেন? বিক্রিয়ার নাম কি? ও আচ্ছা, বিক্রিয়ার নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। তাইলে বুঝাই যাচ্ছে যে এর প্রতি কে আকৃষ্ট হবে, এর ইলেকট্রোফাইল প্রতি স্যার ব্রোমিন আকৃষ্ট হবে না? না, আকৃষ্ট হবে হচ্ছে গিয়া H+, আকৃষ্ট ও হবে কি H+। এখন প্রশ্ন হচ্ছে তার প্রতি আকৃষ্ট হবে কেন, তার প্রতি আকৃষ্ট হবে কেন সেটা হচ্ছে কথা। প্রথম কথা হচ্ছে এর প্রতি কে আকৃষ্ট হবে, যেহেতু তুমি বলে আসছো যে এটা ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া দেয়, তাহলে সেখান থেকে এই তথ্য পাওয়া গেছে যে এটা যেহেতু এটা ইলেকট্রন আকর্ষী সংযুক্ত বিক্রিয়া হিসেবে অলরেডি বলা হয়ে গেছে, তার অর্থ হলো এটার প্রতি কে আকৃষ্ট হবে, ইলেকট্রোফাইল আকৃষ্ট হবে। এর প্রতি কে আকৃষ্ট হবে, ইলেকট্রোফাইল আকৃষ্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রোফাইল তার প্রতি কেন আকৃষ্ট হবে, হোয়াই নট নিউক্লিওফাইল? তার প্রতি ইলেকট্রোফাইল কেন আকৃষ্ট হবে বা তার প্রতি কেন আকৃষ্ট হবে? এর প্রতি আকৃষ্ট হবে এর কাছে পাই ইলেকট্রন আছে বলে। এর প্রতি আকৃষ্ট হবে এর কাছে কি আছে, পাই ইলেকট্রন আছে বলে। মনে রাখবা যখন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে তখন সেখানে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের অস্তিত্ব থাকে এবং সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে পাই বন্ধন হচ্ছে দুর্বল এবং পাই বন্ধনের ইলেকট্রন সঞ্চারণশীল অবস্থায় থাকে। পাই বন্ধনের ইলেকট্রন কি অবস্থা থাকে, সঞ্চারণশীল অবস্থায় থাকে, দুর্বল ভাবে থাকে, সঞ্চারণশীল অবস্থায় থাকে। তো এইখানে যে পাই ইলেকট্রন আছে তার প্রতি কে আকৃষ্ট হয়, এই ইলেকট্রোফাইল আকৃষ্ট হয়। তাইলে ইলেকট্রোফাইল আকৃষ্ট হওয়ার কারণ আছে, তো নিউক্লিওফাইল আকৃষ্ট হওয়ার কি কারণ থাকবে, ঠিক না? তাহলে কার এখানে আকৃষ্ট হওয়ার কারণ আছে, সে হলো ইলেকট্রোফাইল। এর প্রতি কে আকৃষ্ট হবে, ইলেকট্রোফাইল, এবং সেই আকৃষ্ট হওয়ার তো কারণ থাকতে হবে। কেন আকৃষ্ট হবে, কারণ তার কাছে পাই ইলেকট্রন আছে বলে তার প্রতি সে আকৃষ্ট হবে, কারণ সে তো ইলেকট্রোফাইল। বুঝতে পারা গেছে বিষয়টা? জুই দেবা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা,
তাহলে বুঝতে পারছো না যে কেন ইলেকট্রোফাইলই তার প্রতি আকৃষ্ট হবে? তাহলে কে আকৃষ্ট হবে? ইলেকট্রোফাইল। কে আক্রমণ করবে? ইলেকট্রোফাইল। কে আকৃষ্ট হবে? ইলেকট্রোফাইল। ঠিক আছে, তাহলে কে আক্রমণ করবে? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল আক্রমণ করলে এটাকে কি বলা হবে? ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। তাইলে প্রথম কথা এটা সংযোজন বিক্রিয়া এবং দ্বিতীয় কথা এটা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, এবার আসো বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় সেটা দেখবো। বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়, কিভাবে শেষ হয়। তাইলে যখন এইদিকে যে দিক থেকেই হোক, ওই দিক থেকে আসতে পারতো, এদিক থেকে আসতে পারতো, ইলেকট্রোফাইল যখন তাকে অ্যাটাক করে, হ্যাঁ, যখন তাকে অ্যাটাক করে, একটু খেয়াল করো, সেটা হচ্ছে যখন এদের মধ্যে দ্বিবন্ধন আছে, এই যে যখন তাদের মধ্যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকুক বা সমযোজী বন্ধনে আবদ্ধ যে কোনো দুইটা পরমাণু সবসময় ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করে। সবসময় ইলেকট্রন কি করে? নিজের দিকে আকর্ষণ করে। যে কোনো বন্ধনীয় ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর ক্ষেত্রে যে কোনো বন্ধন ইলেকট্রন দুইটা পরমাণু সবসময় নিজের দিকে কি করে? আকর্ষণ করে, নিজের দিকে আকর্ষণ করে। এখন আকর্ষণের তীব্রতা যদি কারো দিকে একটু বেশি হয় তাহলে সেদিকে চলে যায়, আকর্ষণের তীব্রতা যদি কারো দিকে একটু বেশি হয় তাহলে সেদিকে চলে যায়। কিন্তু যেহেতু দুইটা কার্বন ছিল তখন কারো দিকেই তীব্রতা কি ছিল না, বেশি ছিল না, কারণ দুইটাই তো কার্বন, ঠিক না? কেউ কাউকে ছাড়বে না, তো দুইটাই কার্বন ছিল। কিন্তু যখনই এর পক্ষে কে চলে আসছে, এইচ প্লাস, মানে সেও টানতেছে, এইচ প্লাসও এদিক দিয়ে গেছে, ঠিক আছে, সে টানতেছে, এইচ প্লাসও তার দলে যে যোগ দিতে চাইতেছে, মানে এইচ প্লাসও কি করতেছে? টানতেছে। এইচ প্লাসও টানে, সেও টানে, এইচ প্লাসও টানে, সেও টানে। তাহলে তখন আর ওই কার্বন কি তার সাথে পারবে? তখন ইলেকট্রনটা কার দিকে চলে আসবে? এই কার্বনের দিকে। তখন এই কার্বনটা কি হয়ে যাবে? মাইনাস। আর প্রতিবেশী কার্বন কি হয়ে যাবে? প্লাস। আর এই মাইনাস কার্বনের সাথে তখন এই যে প্লাস হাইড্রোজেন সে যায় যোগ হবে, সে যায় কি হবে? যোগ হবে। যোগ হয়ে আসে CH3 কি হয়ে যাবে? এটা CH2 এর জায়গায় কি হয়ে যাবে? CH3, আর ডাবল বন্ড হয়ে যাবে সিঙ্গেল বন্ড। আর ওই কার্বন তখন কি হয়ে যাবে? প্লাস। তাহলে ওই কার্বন প্লাস হওয়ার কারণটা বুঝতে পারছো? যখন এই বন্ধনটা ভাঙছে তখন এই কার্বন নেগেটিভ হয়েছে, ওই কার্বন পজিটিভ হয়েছে, এই নেগেটিভ কার্বনের সাথে যায় পজিটিভ হাইড্রোজেন অ্যাড হয়েছে। এখন এটা কেন নেগেটিভ হইলো, এটা কেন পজিটিভ হইলো, সেটা প্রশ্ন উত্তর কি? কারণ হলো এই যে ইলেকট্রোফাইল যেদিক থেকে তাকে আক্রমণ করতে বা যেদিক থেকে ইলেকট্রোফাইল সহায়তা করছে সেই দিকে ইলেকট্রন সরে আসছে, সিম্পল। আচ্ছা, এরপরে কি হবে ঘটনাটা? এরপরে কি হবে? ওই যে তোমার পজিটিভ কার্বন যে হইলো, ওই যে ব্রোমিন নেগেটিভ বসে আছে, যে সে এতক্ষণ ধরে ধরে দেখতেছে কি হচ্ছে, এখন সে কইছে যে যাই রে, পাইছে এবার পজিটিভ পাইছে, এবার আসো আমি এবার আসি, এবার এই যে এবার ব্রোমিন আসবেই, কারণ এখন কার্বন পজিটিভ যে তার কাছে কে আসবে? এখন নেগেটিভ ব্রোমিন আসবে। কে আসবে? আসবে তো দুইটাই, ইলেকট্রোফাইলও আসবে, নিউক্লিওফাইলও আসবে। কিন্তু নিউক্লিওফাইল কি এখানে কোনো পরিশ্রম করছে? নিউক্লিওফাইলের এখানে কি কোনো কন্ট্রিবিউশন ছিল বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে? কোনো কন্ট্রিবিউশন ছিল না। বিক্রিয়াতে নেপথ্যে ছিল ইলেকট্রোফাইল, বিক্রিয়া নেপথ্যে ছিল ইলেকট্রোফাইল, সে কারণে এই বিক্রিয়ার নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। তাহলে অ্যালকিন কোন ধরনের বিক্রিয়া দেয়? ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়, এবং এটা হচ্ছে তার একটি উদাহরণ। এবং ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া কিভাবে হয় সেটি এখানে দেখানো গেল। ওকে, তো এই পর্যন্তই আজকে।